সবার মতো আমাদেরও ইচ্ছে ছিল বিদেশ ভ্রমণের। আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। শুরু করলাম থাইল্যান্ড ভ্রমণ দিয়ে, পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করব আমাদের অভিজ্ঞতা। থাইল্যান্ড বলতে সবাই জানে ব্যাংকক, পাটায়া আর ফুকেটের কথা। এগুলোর পাশাপাশি আমরা ঘুরে দেখব থাইল্যান্ডের একটি অফবিট আইল্যান্ড। ব্যাংকক, পাটায়াতে আজকাল প্রচুর লোকে ভিড় করছে, কিন্তু পাটায়ার কাছেই যে এত সুন্দর একটা আইল্যান্ড আছে তা কিন্তু এখনো অনেকেই জানে না। পাটায়া শহরের ভিড়ভাট্টা এড়াতে তোমরা অনায়াসেই চলে যেতে পারো এই কো সামেট আইল্যান্ডে। ব্যাংকক থেকে 200 কিলোমিটার আর পাটায়া থেকে 80 কিলোমিটার দূরে এই কো সামেট আইল্যান্ড। তাহলে চলো আমরা আমাদের জার্নিটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ট্রাভেল বক্স চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আমার আশপাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এখন রয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এই যে দেখতে পাচ্ছ বোর্ডিং পাস পেয়ে গেছি। তো আমরা আজকে 3 জন ট্রাভেল করছি, কে কে আছি সেটা পরে দেখাচ্ছি। আমরা অনেকক্ষণ আগে এয়ারপোর্টে চলে এসেছি, প্রায় 9টা নাগাদ এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের ফ্লাইট আছে রাত্রি 12:30টার সময়। তো আমাদের ইমিগ্রেশন প্রসেস ডান, লাগেজ দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এখানে ভেতরে ঢুকে বসেছি। সিকিউরিটি চেকিংও সব একদম কমপ্লিট, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো সেগুলো ডিটেলস আমি তোমাদেরকে পরে বলছি। তো আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে থাইল্যান্ড। তো আগামী 9 দিন আমরা থাইল্যান্ডে থাকবো, 9 রাত। তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরপরে আরও বাকি কী কী করছি সব কিছু থাকছে তোমাদের জন্য, দেখতে থাকো ব্লগটা। আমরা যাচ্ছি এয়ার এশিয়া ফ্লাইটে, যেটা কলকাতা এয়ারপোর্ট থেকে ছাড়ে রাত 12:30টায় আর ব্যাংককে গিয়ে পৌঁছাবে ওখানকার টাইম অনুযায়ী 4:30টের সময়। থাইল্যান্ড আমাদের থেকে 1.5 ঘন্টা এগিয়ে রয়েছে। এয়ার এশিয়াতে লাগেজ থাকে 7 কেজি পার পারসন, সঙ্গে একটা হ্যান্ডব্যাগ থাকতে পারে। তবে আমরা একটা 20 কেজির এক্সট্রা লাগেজ নিয়ে নিয়েছিলাম টিকিট কাটার সময়তেই। তাতে আমাদের টিকিটের খরচ পড়েছে পার হেড 8,000 করে। 20 কেজির যে লাগেজটা সেটা আমরা চেক ইন লাগেজে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি। তারপরে ছিল আমাদের ইমিগ্রেশন আমাদের একদম স্মুথলি হয়েছে, সেরকম কোনো কিছুই জিজ্ঞেস করেনি, শুধু নাম জিজ্ঞেস করেছে। সিকিউরিটি চেকিংয়ের ক্ষেত্রে বলে রাখি, হ্যান্ডব্যাগে 100 ml বা তার বেশি কোনো লিকুইড জিনিস অথবা কসমেটিক্স ক্যারি করো না, সেইগুলো সব চেক ইন লাগেজে নিতে হবে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু একটা সিম কার্ডও নিয়ে নিয়েছি। থাইল্যান্ডে কিন্তু ওখানকার সিমই একমাত্র কাজ করবে, তবে যদি পোস্টপেড কানেকশন থেকে থাকে তবে সেটা চার্জেস দিয়ে তোমরা রোমিং করিয়ে নিতে পারো। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকেই সিম নিয়ে নিলাম, ওখানে গিয়ে ভাট খরচ করার থেকে এখান থেকেই নিয়ে নেওয়া ভালো। ট্রুয়ের সিম নিয়েছি, থাইল্যান্ডে ওটাই সব থেকে ভালো চলে। দাম পড়লো 1000 টাকা। ডকুমেন্টস হিসেবে শুধু পাসপোর্টের ছবি তুলে নিল। এরপরে আমরা চলে গেছিলাম ডিনার সারতে। আমি আর প্রতীক নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। আফটারঅল বিরিয়ানি লাভার্স বলে কথা। আর এই ট্রিপে তো লাবণ্যও রয়েছে আমাদের সঙ্গে, তো ওর লাউঞ্জ অ্যাক্সেস কার্ড ছিল, তো সেই জন্য ও একাই লাউঞ্জে গিয়ে একদম ভালো মতন ডিনার করে চলে এসেছে। তোমরা তো জানোই এয়ারপোর্টের লাউঞ্জ অ্যাক্সেস করতে গেলে ক্রেডিট কার্ড অবশ্যই লাগে। তো প্রতীকের কাছে সেরকম কোনো কার্ড ছিল না বলে আমরা যেতে পারিনি। বাট আমরা তার পাশেই যে দোকান থেকে বিরিয়ানিটা খেয়েছিলাম, কম্বো নিয়েছিলাম বিরিয়ানি আর লস্যি, খেতে কিন্তু ব্যাপক ছিল। চলে এলাম 12 নম্বর গেটের সামনে। এখান থেকেই আমাদের ফ্লাইট ছাড়বে আজকে। তো এখানে এসে দেখি আমাদের ফ্লাইট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। ওই যে দেখা যাচ্ছে এয়ার এশিয়া ফ্লাইট, ওটাই হচ্ছে আমাদের। তো বোর্ডিং কমপ্লিট করে ফাইনালি উঠে পড়লাম আমরা আমাদের ফ্লাইটে। এখান থেকে আমরা যে সিমটা নিলাম, থাইল্যান্ডে নেমে ফ্লাইট মোড অফ করলে কিন্তু চালু হয়ে যাবে। আর ইন্ডিয়া থেকে থাইল্যান্ডে কল করার আগে বসিয়ে নিতে হবে 00400991 এই নাম্বারটা। আর এই এয়ার এশিয়ার ফ্লাইটের ভেতরটা দেখো কতটা সুন্দর। আর আমাদের সিট কিন্তু পাশাপাশিই পড়েছে। সিটগুলো কিন্তু দেখে বেশ কমফোর্টেবল লাগছে। আর বসার পর তো বুঝতে পারলাম সত্যি কতটা কমফোর্টেবল। লেগ স্পেসও কিন্তু ভালোই রয়েছে। অনেকের মুখেই শুনেছি এয়ার এশিয়ার লেগ স্পেস নাকি অতটা ভালো না, বাট আমাদের মনে হয়েছে কিন্তু বেশ ভালো। লাগেজ রাখার জায়গাটাও কিন্তু বেশ ভালো। আমাদের তো এখনো অবধি বেশ ভালোই লাগছে। তো এখানে দেখলাম একটা মেনু রয়েছে, তো সেটা খুলে এখন একটু দেখছি কি আছে না আছে। তো এই ফ্লাইট থেকে কিন্তু তোমরা যা খাবার দাবার নেবে সব থাই ভাটেই কিন্তু পে করতে হবে। এখন এবারে লাইট অফ করে দিয়েছে, তো মনে হচ্ছে এবারে টেক অফ করার পালা। মানে ভাবতেই অবাক লাগছে, মাত্র 3 ঘন্টায় পৌঁছে যাব আমরা বিদেশে।
আমরা ব্যাংককের ডমিয়াং এয়ারপোর্টে নামবো, যেটা ব্যাংককের দ্বিতীয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, এবারে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আমাদের এই পুরো থাইল্যান্ড ট্রিপটা অর্গানাইজ করে দিয়েছে আনটাচ ডেস্টিনেশন। যেহেতু এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তাই ভাবলাম সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারবো কি না নিজেরা, তাই ওনাদের হেল্প নিলাম। ওনারা গ্রুপ ট্যুরও করে থাকেন, কিন্তু আমরা বলেছিলাম একটা কাস্টমাইজ ট্যুর আমাদের জন্য প্ল্যান করে দিতে, ওনারা সেই মতোই সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের আর কোনো হেডেক নেই, একদম রিল্যাক্সে ঘুরবো। আর এদিকে আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে। কলকাতাকে টাটা বাই বাই বলে এবার রওনা দিলাম ব্যাংককের দিকে। আর নিচের ভিউটা তো জাস্ট কি যে অপূর্ব লাগছে, সেটা মানে বলে বোঝানোর নয়। তো তোমরা যারা যারা রাতের ফ্লাইটে কলকাতা থেকে গেছো কোথাও, তো তারা জানবে যে এই ভিউটা কি মারাত্মক দেখতে লাগে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। এবার এক ঘুমে সোজা পৌঁছে যাব ডমিয়াং এয়ারপোর্টে। ওখানকার টাইমিং অনুযায়ী ভোর 4:30-র সময় আমরা গিয়ে পৌঁছাবো। তো ফাইনালি আমরা বিদেশের মাটিতে পা রেখেছি, এয়ারপোর্টে এসে পৌঁছেছি ব্যাংকক এয়ারপোর্টে। ব্যাংককের ডিএমকে এয়ারপোর্টে আমরা নামলাম। তো এখন যাব হচ্ছে ইমিগ্রেশনের জন্য। তো ইমিগ্রেশন প্রসেস হয়ে গেলে তারপরে ব্যাগেজ কালেক্ট করতে হবে, কালেক্ট করে তারপরে এয়ারপোর্ট থেকে বেরোবো। তো চলো আগে ইমিগ্রেশনটা সেরে নিই। এখানকার ইমিগ্রেশন নিয়ে কিন্তু একটু টেনশনে আছি, তো চলো দেখি কি হয়। চারিদিকটা কিন্তু ভীষণ ওয়েল ডেকোরেটেড। এখানে এয়ারপোর্টের ভেতরে সব জায়গায় কিন্তু ভিডিও করতে দেয় না, তাই একটু ভয় ভয় ভিডিও করছি। এখনও বাইরের দিকটা বেরোয়নি, তাই এখনও পর্যন্ত ভিডিও করতে পারছি। আগে ইমিগ্রেশন প্রসেস করে নিতে হবে, তারপরে লাগেজ কালেক্ট করতে হবে। তো এখন সেই দিকেই যাচ্ছি, দেখছি কোন দিকে যেতে হবে ইমিগ্রেশনের জন্য। এই যে এখানে লেখা আছে দেখো, ডমিয়াং এয়ারপোর্ট ইমিগ্রেশন। চলো ঝটপট সেরে নিই। এই ডমিয়াং এয়ারপোর্টেও কিন্তু ইমিগ্রেশন একদম স্মুথলি হলো, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। কিছুই জিজ্ঞেস করেনি এখানে, শুধু একটা ওই ক্যামেরার দিকে তাকাতে হলো আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হলো, বাস একদম হয়ে গেল। তো এখানে লাগেজ নিয়ে আমরা এখন বেরিয়ে গেছি। আর এখানেও দেখো তোমরা কিন্তু অনেক সিম কার্ডের দোকান পেয়ে যাবে, তোমরা চাইলে এখান থেকেও সিম নিতে পারো। আর এখানে এয়ারপোর্টে ঢুকেই দেখো পেয়ে গেছি কিন্তু 7-Eleven। তো তোমরা তো প্রায় অনেকেই জানো 7-Eleven হচ্ছে থাইল্যান্ডের একটা ফেমাস স্টোর, যেখানে তোমরা সব কিছু পাবে। তো আমরা তো আর রেজিস্ট করতে না পেরে ঢুকে গেছি 7-Eleven-এ। মানে এত ভিডিওস দেখেছি 7-Eleven-এর, তো ভাবলাম যে চলো এখান থেকেই ঢুকে দেখা যাক এখানে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। আর আমাদের কিছু টুকটাক জিনিস নেওয়ারও ছিল, কারণ একটা জল নিতে হতো। আর যেহেতু এখন ভোরবেলা, রাত্রিবেলা সেভাবে ঘুমও হয়নি, তো খিদেও কিন্তু একটু পেয়ে গেছে। আর আমরা কিছু স্যান্ডউইচ এখান থেকে নিয়ে নেব। আর এখানে বিভিন্ন ধরনের চিপস রয়েছে, মানে কত ধরনের যে চিপস হতে পারে এখানে, লেজেরও কত রকম ভেরিয়েশন এখানে। তো সেই রকমই কিছু চিপস, স্যান্ডউইচ এগুলো নিয়ে নিয়েছি। তো গাড়িতে যেতে যেতে খেয়ে নেব। তো এই যে বিলিং হয়ে গেছে, 7-Eleven-এর প্যাকেট এখন আমার হাতে। এখন প্রায় 5:20-25 মতন বাজে। এয়ারপোর্টের বাইরে বেরিয়েই দেখলাম আনটাচ ডেস্টিনেশন আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে গাড়ি। আর গাড়িটা দেখে তো আমাদের জাস্ট ওয়াও রিয়াকশান, মানে এরকম গাড়িতে তো আমরা প্রথমবার চড়বো। কি অপূর্ব গাড়িটা, আর ভেতরের সিটগুলো, লাইটিং দেখে আমরা তো এখান থেকেই এক্সাইটেড হয়ে গেছি। তো লাগেজ পেছনে রেখে আমরা উঠে পড়লাম ঝটপট গাড়িতে। তো এখন 3 ঘন্টার জার্নি মোটামুটি রয়েছে। চোখে তো বিশাল ঘুম, কিন্তু ঘুমোতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন কিছু মিস করে যাব। গাড়ি কিছুটা দূর এগোতেই দেখলাম ভোরের আলো ফুটে গেছে, আর কি সুন্দর একটা সানরাইজ হচ্ছে। এইভাবে গাড়িতে যেতে যেতে সানরাইজ দেখার মজাই কিন্তু আলাদা। আর এখানকার রাস্তাঘাট এত সুন্দর, মানে গাড়িতে যে বসে আছি বুঝতেই পারছি না। আর এই দিকের ভিউটা দেখো, পাহাড় দেখা যাচ্ছে। মানে এরকম সুন্দর ভিউ দেখে তো ঘুমটুম জাস্ট উড়ে গেছে একেবারে। তো ভিডিও শুরুতেই তো তোমাদেরকে বলেছি এই ট্রিপে আমরা একটা অফবিট আইল্যান্ড ঘুরে দেখব। তো আমরা এখন যাচ্ছি রেয়ংয়ে, ওখান থেকে স্পিড বোটে করে পৌঁছাতে হবে কো সামিট। 1.5 ঘন্টা মতন হয়েছে, এখন ওই হাফ রাস্তা মতন এসেছি। তো একটা পেট্রোল পাম্পে ড্রাইভার আমাদেরকে দাঁড় করালেন একটু ব্রেকের জন্য। তো এখানে দেখো কত দোকান রয়েছে, আর রয়েছে কিন্তু একটা 7-Eleven-ও। তো এখানে আমরা এখন ঢুকবো একটা জিনিস নেওয়ার জন্য। তো যেটা রিলস ভিডিও প্রচুর ইউটিউবে, ইনস্টাগ্রামে দেখেছি। তো এখন আমরা সেটাই নেব। চলো দেখি সেটা কি জিনিস, তোমাদের সাথেও শেয়ার করছি। চলো ঢোকা যাক ভেতরে।
জিনিসটা হলো এটা হলো একটা হার্বাল ইনহেলার, যেটা থাইল্যান্ডের লোকেরা প্রচুর ইউজ করে। গাড়ি আমাদের এখানে ড্রপ করে দিল। এটা রেয়ংয়ের একটা ফেরি ঘাট, এটার নাম হচ্ছে বন ফি পিয়ার। এটা একটা ওই ফেরি বোট স্টেশন বলতে পারো। আনটাস ডেস্টিনেশনের কাছ থেকে আমরা যে প্যাকেজ ট্যুরটা নিয়েছি থাইল্যান্ডের, সেখানে কিন্তু এই বোট সার্ভিসটা ইনক্লুডেড নেই, তো এটা আমাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে। তো আমরা এখন বোটের টিকিট কেটে নেব। চলে এলাম কাউন্টারে। আমাদের কো সামিটে হোটেল রয়েছে সামথিয়াং বিচ রিসর্ট। তো এখন এখানে উনি বোটের যে টাইমিং আর প্রাইসগুলো রয়েছে সেগুলোর একটা চার্ট আমাদেরকে দেখাচ্ছেন। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম হচ্ছিল, মানে উনি কি বলছেন সেটাও আমরা প্রপারলি বুঝতে পারছি না, বা আমরা কিছু জিজ্ঞেস করলে বা জানতে চাইলে সেটাও উনি প্রপারলি কিন্তু বুঝতে পারছেন না। এখানে তোমরা আইদার স্পিড বোট নিতে পারো আর নয়তো ফেরি নিতে পারো। ফেরির টাইমিং রয়েছে, তো সেই টাইম অনুযায়ী তোমাদেরকে যেতে হবে, আর সেটাতে পৌঁছাতেও তোমাদের টাইম একটু বেশি লাগবে। আর সেক্ষেত্রে স্পিড বোটে কিন্তু তোমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। তো আমরা স্পিড বোটই নিয়েছি, একদম সবথেকে কম প্রাইসের যেটা ছিল সেটাই নিয়েছি। তারপরে ওখান থেকে ওনারা লাগেজ শুদ্ধ আমাদের এরকম একটা গাড়িতে তুলে দিলেন। জানি না এগুলোকে ওনারা ওখানে কি বলেন, অনেকটা টুকটুকের মতন, কিন্তু সঙ্গে আবার স্কুটি লাগানো। তো এটাতে করে একদম ঘাটের সামনে যেখান থেকে বোট ছাড়বে সেখানে ওনারা আমাদের ড্রপ করে দেবেন। এই যে চলে এসেছি আমরা, যেখান থেকে একদম বোট ছাড়বে সেখানে আমরা এখন ওয়েট করছি। আমাদের স্পিড বোট আসলে তারপরে আমরা উঠে পড়বো। তো এই যে চলে এসেছে আমাদের স্পিড বোট। কাউন্টারে কিন্তু উনি আমাদেরকে বলেছিলেন আমরা যেহেতু সবথেকে কম প্রাইসের স্পিড বোটটা নিয়েছিলাম সেক্ষেত্রে এটা শেয়ারিং হবে, কিন্তু এখানে এসে দেখলাম যে আমরা 3 জনেই শুধু যাব। যদিও সেটা ভালোই হয়েছে, আমরা প্রাইভেট বোটের মজা নিতে পেরেছি। আর এই স্পিড বোটের জার্নিটা কি যে অসাধারণ ছিল, মানে কি বলবো। আর বোটটা তো পুরো ফাঁকা, শুধু আমরা 3 জন আর যিনি চালাচ্ছেন তিনি। তো এত জার্কিং হয়েছে, কিন্তু আমরা মজা নিয়েছি ভরপুর। আমরা এখন পৌঁছে গেছি নাদান পিয়ারে, যেটা কো সামিটের মেন পিয়ার। এই 8 নম্বর ফেরিঘাটের সামনে আমাদের বোট এসে নামালো। আমরা যেখান থেকে টিকিট কেটেছি সেটা কিন্তু আপ অ্যান্ড ডাউন দুটোরই একসঙ্গে কেটে নেওয়া হয়েছে। কো সামিটে আমাদের একদিনের স্টে রয়েছে, তো ওনারা বলে দিলেন ফেরার দিনকে কিন্তু এই 8 নম্বর ঘাটের সামনেই ওনাদেরকে এসে মিট করতে হবে। আর এই কো সামিটে ঢুকতে গেলে কিন্তু 400 ভাট দিয়ে একটা ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি দিতে হয়, যেহেতু এটা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে। আর এখান থেকে বেরোতেই দেখো পেয়ে গেলাম আর একটা 7-Eleven। আর পিয়ার থেকে বেরিয়েই তোমরা এরকম ধরনের গাড়ি প্রচুর দেখতে পাবে, অনেকটা টুকটুকের মতন দেখতে, টুকটুকের থেকে একটু বড়। এখানে ওদের ভাষায় ওরা সংথে বলে এগুলোকে। এগুলো কিন্তু সব শেয়ারে চলে, 50 ভাট করে নিল পার পারসন। তো আমরা এখন উঠে পড়েছি টুকটুকে। আর গাড়িতে ওঠার আগে আমরা কিন্তু 7-Eleven-এ গেছিলাম। ওখান থেকে আমাদের দরকারি যা যা জিনিসপত্র, বিশেষ করে জল, আমরা ওখান থেকে 5 লিটারের একটা জলের জার কিনে নিয়েছি, আর কিছু টুকটাক খাবার দাবার কিনে নিয়েছি। কারণ ওই আইল্যান্ডে, মানে মেন যেখানে হোটেল, সেখানে কিন্তু কোনো দোকানপাট কিচ্ছু পাওয়া যাবে না। তাই তোমাদেরকেও সাজেস্ট করব তোমরা কিন্তু ওই 7-Eleven থেকে যা যা তোমাদের দরকার লাগবে সব কিছু কিনে নিয়ে তবেই রওনা দেবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কো সামিটে আমাদের হোটেলে, সাংথিয়ান বিচ রিসর্টে। ঢোকার মুখেই দেখো এখানে কি সুন্দর একটা হার্ট শেপের বসার জায়গা করা। এখানে বসে কিন্তু ফটো একদম দারুণ আসবে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে নীল সমুদ্র, আর চারপাশের পরিবেশটা কি যে সুন্দর। আর এটা হলো ওনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটাও দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করা। তো আমরা এখন এখানে ওয়েট করছি। থাইল্যান্ডে কিন্তু সব জায়গায় রুমে চেক ইন হয় দুপুর 2টোর সময়, তাই ওনারাও আমাদেরকে তাই বললেন। রুম পেতে পেতে অলমোস্ট দুপুর 2টো, আর এখন বাজে প্রায় ওই 12টা মতন। তাই আমরা আর অপেক্ষা না করে হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম বিচের সামনে। এটা কিন্তু এই রিসর্টের একদম প্রাইভেট বিচ।
এই রিসর্টে বেশ 2-3টে কিন্তু পেট রয়েছে, তার মধ্যে ইনি হচ্ছেন একজন যিনি ক্যামেরার দিকে কিছুতেই তাকাবেন না অনেক ডাকাডাকির পরে, তারপরে শেষমেশ এই এক ঝলক দেখা দিয়েছেন। আর এখানে একটা ওনাদের নিজস্ব স্টোর রয়েছে যেখানে সুইমিং কস্টিউম প্লাস কিছু টুকটাক খাবার দাবার দেখলাম পাওয়া যাচ্ছে, বাট দামগুলো কিন্তু বেশ অনেকটাই হাইয়ের দিকে। আর এখান থেকে ওনাদের কিছু অ্যাক্টিভিটিসও হয়ে থাকে, তো তারই একটা বোর্ড দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে সব কিছু। আর পরিবেশটা নিয়ে কি বলবো, কি যে অসাধারণ লাগছে। আর এইদিকে দেখো এই কটেজগুলো কিন্তু একটু উঁচুর দিকে, তো আমরা এখনও জানি না আমাদেরকে কোন কটেজ দেওয়া হবে। তো আমরা এখন এখানে বিচের ধারে এসে একটু বসেছি, খুব টায়ার্ড তো লাগছে, কিন্তু আবার এই জায়গার বিউটিটাও এতটা এনজয় করছি, মনে হচ্ছে যেন সারাদিন এখানেই বসে থাকি। দুপুর 1টা বাজে আর ওনারা আমাদেরকে রুম দিয়ে দিয়েছেন। তো এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স, লাগেজ ওনারা রুমে পৌঁছে দিয়ে গেছেন। রুমে ঢুকেই এরকম 2টো বেড রয়েছে, আমরা যেহেতু 3 জন ট্রিপল শেয়ারিং, তাই এখানে একটা ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে। এসি তো অবশ্যই রয়েছে, বাইরে কিন্তু গরম সাংঘাতিক, মানে রোদের তেজটা সাংঘাতিক। এখানে টিভি রয়েছে একটা, এখানে একটা লকার রয়েছে, এখানে কিছু খাওয়ার রয়েছে, বাট এগুলো কিন্তু চার্জেবল, খেলে কিন্তু সেই অনুযায়ী দাম পে করতে হবে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, আর এটা একটা ওয়ার্কিং ডেস্ক টাইপের করা। ফ্রিজের ভেতরেও কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে, এগুলোও কিন্তু অবশ্যই চার্জেবল, তবে জলের বোতল কমপ্লিমেন্টারি। পার ডে পার হেড 3টে করে জলের বোতল কমপ্লিমেন্টারি, প্লাস ইলেকট্রিক কেটেল, চা কফির কিট, এগুলো তো রয়েছেই। এখানে একটা ওপেন আলমিরা টাইপ অফ করা রয়েছে, যেটার সাথে একটা মিরর অ্যাটাচ রয়েছে। মিররের ডিজাইনটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে। তো এখানে ছাতা দেয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে, টিস্যুজ রয়েছে, হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। আর এই হচ্ছে টয়লেট, টয়লেটটা কিন্তু বেশ বড় আর নিট অ্যান্ড ক্লিন। এখানে তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবেই জানা কথা, আর সব ধরনের টয়লেট্রিজও দেওয়া রয়েছে। জাস্ট একটু ফ্রেশন আপ হয়ে আর চেঞ্জ করে চলে এসেছি বিচের ধারে। এরকম সুন্দর একটা বিচ থাকলে কি আর নিজেকে রেজিস্ট করা যায়? যতই রোদ থাকুক আর গরম থাকুক, এই বিচ ভাইবটা তো নিতেই হবে। তবে হ্যাঁ, সানস্ক্রিন আর সানগ্লাস কিন্তু একদম মাস্ট। তো বিচের ধারেই আমাদের রিসর্টের ভেতরেই এখানে দেখলাম একটা স্টল বসেছে। তো আমরা তো সেই গাড়িতে আসার পথে টুকটাক একটু স্যান্ডউইচ খেয়েছিলাম, তারপর থেকে তো আর পেটে কিছু পড়েনি। তো এখন বেশ ভালোই খিদে পাচ্ছে, তাই ভাবলাম এটা দিয়েই আজকের লাঞ্চটা সারা যাক। এটার ভিডিও রিলস কিন্তু আমরা প্রচুর দেখেছি ইউটিউবের শর্টসে বা ইনস্টাগ্রামের রিলসে, তাই এটা তো আমাদের একদম মাস্ট ট্রাইতে ছিল। এটাকে ওনারা বানানা রুটি বা প্যানকেকও বলে থাকেন। তো এইভাবে বানাচ্ছেন ওনারা, দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমরা 2টো নিয়েছিলাম, 2 প্লেট নিয়েছিলাম। এটাতে আবার চকলেট দেওয়া, খেতে কিন্তু জাস্ট দারুণ। তবে যেটাতে কনডেন্স মিল্ক দেওয়া রয়েছে ওটার টেস্টটা বেশি ইয়াম ছিল। কো সামিটের প্রত্যেকটা বিচেই কিন্তু স্নান করা যায়। স্নান করার জন্য এই বিচেসগুলো একদম সেফ। আর আমরা যে হোটেলটায় রয়েছি সেটাতে কিন্তু পুরোপুরি প্রাইভেট বিচ। আর এই হোটেলের একটা ফেসিলিটি রয়েছে, সেটা হচ্ছে যারা যারা এই হোটেলে স্টে করবে তাদের জন্য স্নরকেলিং কিন্তু একদম ফ্রি। তবে সেক্ষেত্রে সুইমিং জানলে ভালো হয়। যদিও ওদের লাইফ জ্যাকেটস থাকে, তবে পুরোটাই কিন্তু নিজেকেই করতে হবে। এই কো সামিট হলো একটা ছোট্ট আইল্যান্ড, যেটা নর্থ থেকে সাউথ মাত্র 6 থেকে 8 কিলোমিটারের রাস্তা। এখানকার প্রত্যেকটা রিসর্টের সামনে থেকেই কিন্তু তোমরা এরকম স্কুটি রেন্টে নিয়ে নিতে পারো, আর স্কুটিতে করে ঘুরে নিতে পারো পুরো আইল্যান্ডটা। টোটাল হয়তো 15টা মতন বিচেস রয়েছে, যদিও সব পাশাপাশি। তো সেইগুলো চাইলে তোমরা এই স্কুটিতে করে ঘুরে দেখে নিতে পারো। সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 7:30 মতন বেজে গেছে। আর আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্ট কাম ক্যাফে এরিয়াতে। সাংথিয়ান বিচ রিসর্ট সন্ধেবেলা ঠিক এইভাবে সেজে উঠেছে। চারিদিকে বিভিন্ন ধরনের রং বেরঙের আলো দিয়ে সাজানো, আর তার সঙ্গে বিচটা দেখতে যা সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রত্যেকটা রিসর্টেই সন্ধেবেলা ফায়ার শো হয়, তো আমাদের এই রিসর্টেও হবে।
আমরা যখন রিসর্টে চেক ইন করেছিলাম তখনই আমাদের থেকে জানতে চাওয়া হয়েছিল আমরা কোন সিটটা চুজ করতে চাই। তো আমরা তো একদম বিচের ধারের সিটটাই চুজ করেছিলাম আর অর্ডার করে দিয়েছিলাম ককটেলস। এখানে চলেও এসেছে রং বেরঙের ককটেলস। একটা অফার চলছিল 3টে নিলে একটা ফ্রি, তো আমরা সেটাই নিয়েছি। এর সঙ্গে অর্ডার করেছিলাম স্টিকি রাইস উইথ স্টার ফ্রাইড চিকেন। দুপুরে তো হালকাই খেয়েছিলাম, তাই এখন বেশ খিদে পেয়ে গেছে। আর সঙ্গে ছিল ফিঙ্গার চিপস। এখানে এখন শুরু হয়ে গেছে ফায়ার শো, আর তার সঙ্গে আমাদের রিসর্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ফাটাফাটি। এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম করছি, মানে এরকম বিচের ধারে বসে দুর্দান্ত একটা ফায়ার শো এনজয় করছি। গুড মর্নিং ফ্রম কো সামিট। অসাধারণ একটা সানরাইজ দিয়ে শুরু হলো আজকের সকালটা। চলো তোমাদের এবার একটু রিসর্টের এই দিকটা ঘুরিয়ে দেখাই। এই কো সামিট কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি আইল্যান্ড। ব্যাংকক থেকে খুব সহজেই গাড়িতে তোমরা চলে আসতে পারবে, যেখানে ফুকেট ক্র্যাবি যেতে গেলে ব্যাংকক থেকে ফ্লাইট করতে হবে, তো সেটা কিন্তু বেশ কস্টলি হয়ে যায়। আর ওই আইল্যান্ডগুলো যেহেতু পপুলার এমনিতেই বেশ কস্টলি, আর ইন্ডিয়ান ট্যুরিস্টদের ভিড়ভাড়টাও অনেক বেশি। এখানে কিন্তু একটাও ইন্ডিয়ান দেখতে পাচ্ছি না, গতকাল থেকে রয়েছি সব ফরেনার্স, তাও সেটা খুবই কম। মানে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। যারা এরকম শান্ত নিরিবিলিতে থাকতে পছন্দ করবে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আর নিউলি ম্যারেড কাপল যারা চাও কম খরচের মধ্যে বিদেশে হানিমুনটা সারতে, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা। বুকিংয়ের জন্য গুগলে গিয়ে ওনাদের ওয়েবসাইটটা তোমরা চেক করে নিতে পারো। এই বিল্ডিংটাই হচ্ছে আমাদের রুম। গতকাল তো তোমাদের রুম ট্যুরটা দিয়েছি, তো বাইরে থেকে তোমাদেরকে দেখানো হয়নি। চলো আজকে একটু বাইরেটা দেখিয়ে দিই। তো এখানে কিছু স্টেপস রয়েছে, এখান থেকে উঠে গিয়ে হচ্ছে পরপর রুমসগুলো। এটা দোতলা, আমাদের রুমটা নিচেই রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কটেজেস এবং রুমস রয়েছে, তো তোমরা যখন ওয়েবসাইটে চেক করবে তখন ওখানেই তোমরা সেগুলো দেখতে পাবে। আর এখানকার ব্যবস্থা দেখো কত সুন্দর। প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু এরকম সেপারেট আলনা মতন দেওয়া রয়েছে, যেখানে ভিজে জামা কাপড় শুকোতে পারবে। এখানকার সব রিসর্টেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, তো আমরা একেবারে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্টটা সারতে। আজকে আমাদের চেক আউট রয়েছে, তো এখানে জাস্ট ব্রেকফাস্টটা করেই তারপরে চেক আউট করে যাব। চলো দেখি ব্রেকফাস্টে কি কি রয়েছে। আমাদের রিসর্টের সামনে থেকেই আবারও এই একটা সংথে করে নিলাম পিয়ার অবধি পৌঁছানোর জন্য। আমাদের তো রিটার্ন বোটের টিকিট কাটাই রয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। তো এই 8 নম্বর ঘাটে এসে ওনাদের সাথে মিট করতে হবে। তো আমরা এখন এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বোট যদিও এখনও আসেনি, তো আসলে তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দেব। সত্যি কথা বলতে কো সামিটকে ছেড়ে আসতে কিন্তু একদমই ইচ্ছে করছিল না। আমরা তো একদিনের জন্যই বুকিং করেছিলাম, কিন্তু একদিনে কিছুই এক্সপ্লোর করতে পারলাম না। তো তোমরা যারা এই কো সামিট আইল্যান্ডে আসবে তারা কিন্তু হাতে অবশ্যই 2-3 দিনের সময় নিয়ে আসবে। তো যাই হোক, এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আর কো সামিট কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে থাইল্যান্ডের দ্বিতীয় পর্বে।